আমার কথা হচ্ছে যে বাংলাদেশকে আমরা সেই আগের অবস্থায় যেতে চাই না। আমরা মনে হলো যে হিজবুত তাহরীর বা সবাইকে আমরা ব্যান করব কেন? আমরা সবাইকেই সুযোগ দেব, যখন সে আইন ভঙ্গ করবে, ভায়োলেন্স করবে, তখন আপনি ব্যান করে দেন, আমার কোনো আপত্তি নাই। অথবা তাদের গঠনতন্ত্রে যদি এই ধরনের রাষ্ট্র বিরোধী কোনো কথা থাকে যে রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তাহলে আপনি ব্যান করে দিতে পারেন। আপনার দল, একটা গ্রুপ সরকারে গেছে, সরকার থেকে আবার বাইরে আসছে, আইসা আর একটা পার্টি সেট করছে, আবার অ্যাডভাইজাররা এই পার্টির খুব প্রশংসা করে। অ্যাডভাইজাররা আবার বলতেছে যদি কারো অ্যাডভাইজারের দরকার মনে হয় সে অ্যাডভাইজার গিরি রাইখা আপনার এই পার্টিতে জয়েন করতে পারে। কি পাগলামি! বিরাকির উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মধ্যে বিশাল গন্ডগোল করে মাৎসন্যায় কইরা লারেলাপ্পা খেলা, এবং সে পয়সা কামায়, এগুলি হুমকি ডুমকি দিয়ে ঠিয়া যে ভালো পয়সা টয়সা কামায়। সে তো একটা ওষুধের জালিয়াতি করে এখান থেকে চলে গেছে, ওষুধ চোরা কারবারি না, কালো জ্বরের, সেখানে বিশাল সে পয়সা করে বাড়ছে, বিশাল। আর হিজবুত তাহরীরকে আজকে পুলিশ ই করছে, কি বলে, সাউন্ড গ্রেনেড মারছে, গুলিও করছে, হয়তো ছড়া মারছে, এরকম মনে হলো, ছোট্ট শান করে দিছে। এখন হিজবুত তাহরীরকে নিষিদ্ধ করছিল কে? 2009 সনে অক্টোবরে শেখ হাসিনা। কি তারা দুইজন সনাতন ধর্মী লোককে হত্যা করছে, 2 ইনসিডেন্টে, এই যুক্তিতে। তাহলে এই যে হিজবুত তাহরীরকে যে নিষিদ্ধ করা হয়েছিল, এটা ঠিক ছিল শেখ হাসিনার জন্য? শেখ হাসিনা ঠিক কাজ করছিল এটি মনে করেন? জামাতকে পহেলা আপনার অগাস্ট নিষিদ্ধ করছে, 29শে অগাস্টের দিকে নিষিদ্ধ ওইটা উঠে নিয়ে আসছে। এই যে মানে সন্ত্রাস বিরোধী একটা আইন আছে, সেই আইনে হিজবুত তাহরীর তাই করা হয়েছে, ছাত্রলীগও তাই করা হয়েছে। এখন হিজবুত তাহরীর কি কারণে নিষিদ্ধ থাকবে? শেখ হাসিনা করে গেছে তার স্বার্থে, সে তো জামাতকেও করছে, তো জামাত এটা উদ্যোগ করছেন, আপনারা হিজবুত তাহরীরটা করেন নাই কেন? কি প্রমাণ আছে যে হিজবুত তাহরীর বাংলাদেশে জামাতের থেকে বা অন্য আরো অনেক দলের থেকে, এই ছাত্রলীগের থেকে, কিংবা আরো অনেক পলিটিক্যাল পার্টি আছে, আমি নাম করে বিব্রত করতে চাই না, তো ওয়াই ডিড ইউ ব্যান হিজবুত তাহরীর? হিজবুত তাহরীর যে তারা বলছে যে তারা খিলাফত চায়, সারা পৃথিবীতে তারা ইসলাম প্রচার করতে চায়, তো এইটা আমি তাকে ভোট দেবো না, আমি তাকে সাপোর্ট করবো না, খিলাফত ওই শরিয়া আইন ঠাইনে আমি সাপোর্ট করবো না, কিন্তু তার তো একটা রাইট আছে ওই জিনিসটাকে জনগণের কাছে প্রচার করা। তারা তো শান্তিপূর্ণ ভাবে, আমি তার মিছিল দেখছি, সব ভিডিও ফুটেজ দেখছি, কোনো জায়গায় তারা কিন্তু একটা ইটো মারে নাই, কিছু করে না, সব ছান হয়ে গেছে। তো এইখানে তাহলে তো শেখ হাসিনার রাজত্বই কায়েম হচ্ছে। আপনি হিজবুত তাহরীরকে যদি অ্যালাউ করতেন, তারা যদি ভায়োলেন্স করতো, তাহলে না তাকে আপনি বাদ দেন। ভায়োলেন্স তো অনেকেই করেন না। ডক্টর মঞ্জু চৌধুরী, আমি জাস্ট একটা, মানে আপনার কোশ্চেনটা ইটস আ ভ্যালিড কোশ্চেন, বাট আই ওয়ান্ট টু আস্ক যে হিজবুত তাহরীর তো শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে, ইউকে থেকে শুরু করে ইন্দোনেশিয়া থেকে শুরু করে অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতেও অ্যাজ এ টেরর গ্রুপ হিসেবে কিন্তু ব্যান। নাথিং অ্যাবাউট রিলেটিং আওয়ার ওন পলিটিক্স, ইটস ফার মোর দেন দ্যাট। তো সেইটাও কি একটা বিষয় হতে পারে না, বা আপনি বিবেচনায় আনবেন না? এটা আমার কোশ্চেন আপনাকে। 6-7টা কান্ট্রিতে হিজবুত তাহরীর ব্যান, 190টা কান্ট্রিতে হিজবুত তাহরীর ব্যান না, যুক্তরাষ্ট্রে, ইউএসএ তে ব্যান না। এখন ইউকে যেটাকে ব্যান করছে, ইসরায়েল যেটাকে ব্যান করছে, আবারও সেটা করতে হবে কেন? আমার পয়েন্ট হচ্ছে কি, বাংলাদেশে কি সে ভায়োলেন্স করছে, এবং সে কি স্পাউস করে যে ভায়োলেন্টের ইসের মাধ্যমে সে করবে আপনার বাংলাদেশের কনস্টিটিউশন সে মানে না, এরকম কিছু কিছু তার লেখা আছে, তো আপনি ব্যান করেন কেন? আপনি তো ইনক্লুসিভ কথা বলতে চাচ্ছেন, তাকে আপনি অ্যালাউ করবেন, সে শরিয়া আইন করতে চায়, যদি জনগণ শরিয়া আইন চায় সারা বাংলাদেশে, আপনি শরিয়া আইন মেনে নিতে হবে, লাইক ইট অর নট। এটি হচ্ছে আমার কথা, যে আমরা যদি শেখ হাসিনার সে আমলে চলে যাই, তার মনে হলো যে যুক্তরাজ্যে, ইসরায়েলে এটা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সুতরাং তাকে আমরাও করব। আবার এখানে 2টা কাহিনী আছে, একসাথে 2টা কাহিনী। শেখ হাসিনা তো অনেক লোককে, অভিজিৎ রায় এইসব অনেক লোককে হত্যা করার পরে সেখানে সে এইসব যারা একটু ইসলামিক পন্থী তাদেরকে সে লিঙ্ক করে মারছে, জেলের মধ্যে ঢুকাইছে, অনেক কিছু করছে, আমরা জানি এটা। এটা তো এখন যদি সেটা না করে থাকে, তাহলে তাকে আমরা তো ব্লেম করবো না, শি ওয়াজ দ্য রাইট অ্যাডমিনিস্ট্রেটর। সে আচ্ছা, মনে হয় এটা আমার পয়েন্টটা আমি ক্লিয়ার করতে পারছি কিনা জানি না, বাট আই থিঙ্ক দেখা যাচ্ছে। বলতে চাচ্ছেন কি হিজবুত তাহরীর হাসিনা ব্যান করেছে, এখন তারা তাদের কার্যক্রম চালাতেই পারে?
যেমন জামাতকে ব্যান অফকোর্স করেছিল, ব্যান্ড জামাত উঠাই এখন নিত না, চালাচ্ছে। তাকে ব্যান্ড উঠাই নিতে পারে। তাকে যেভাবে জামাতেরটা উঠাই নেওয়া হয়েছে, জামাতের তো ব্যান্ড করছিল শেখ হাসিনা 1 আগস্ট, সন্ত্রাসবাদী সন্ত্রাস সন্ত্রাস আইন 2009, সেটা তো জামাতকেও ব্যান করা হয়েছিল। জামাতেরটা আপনি উল্টো করছেন কেন? আপনি জামাতেরটা করছেন, হিজবুত তাহরিরটা করেন নাই কেন? হিজবুত তাহরির যদি মানুষজন মারা ধরে, মানুষজনকে হেনস্থা করে, ইসলামিক আইন জোর করে জবরদস্তি করে যদি ইম্পোজ করতে যায়, তখন আর ব্যান করে দেন। সেটা তো আপনার আরো অনেক দল আছে এরকম করতে চায় জোর করে, এই পোশাক নিয়ে এই কথা বলে, এইটা করে সেটা করে, নানাবিধ আছে, তাদেরকে তো ব্যান করতেছেন না। হিজবুত তাহরির পক্ষে আমি কথা বলি না, আমি তাদের তাদের যে আদর্শ, আপনি জাস্ট সেই যে যুক্তিটা সারা, আমার কথা যুক্তিটা হচ্ছে যে বাংলাদেশকে আমরা সেই আগের অবস্থায় যেতে চাই না। আমরা মনে হলো যে হিজবুত তাহরির বা সবাইকে আমরা ব্যান করব কেন? আমরা সবাইকেই সুযোগ দিব, যখন সে আইন ভঙ্গ করবে, ভায়োলেন্স করবে, তখন আপনি ব্যান করে দেন, আমার কোনো আপত্তি নাই। অথবা তাদের গঠনতন্ত্রে যদি এই ধরনের রাষ্ট্র বিরোধী কোনো কথা থাকে, যে রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তাহলে আপনি ব্যান করে দিতে পারেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি তাদের মিছিল আজকে দেখছি, ইট ওয়াজ এ পিসফুল মিছিল। এটা একটা গেরুয়া মিছিল, খুব ইন্টারেস্টিংলি সেই গেরুয়া রঙের সব পোস্টার টোস্টার, ইসলামের যে সবুজ যেটা থাকে সেই সিম্বল ছিল না। দ্যাট অ্যাট্রাক্টেড মি, আই ওয়াজ কিউরিয়াস, ইসলামের যে সবুজ যে এটা, সেটা না করে তারা গেরুয়ার মধ্যে গেল কেন, আমি আই ডোন্ট নো, সেটা অন্য একটা এক্সপ্লেনেশন থাকতে পারে। এনিওয়ে, তাদের এটা পিসফুল ছিল। সেটাও তো একটা তারা সন্দেহজনক অবস্থান যে ওরা গেরুয়াতে গেল কেন। গেরুয়া তো আমরা জানি যে গেরুয়ার ভারতের। ওদের রাইট আছে, শুনেন, গেরুয়ার যদি করে, তো গেরুয়ার তো ওদের রাইট আছে, আমি সেই রাইটটাকে করবো কেন? তার তো রাইট আছে। গেরুয়া কেন, সে যে লাল নীল হোয়াট এভার, বাংলাদেশে আপনার সকল লোকের এক্সপ্রেশন, তা আপনি তো ফ্রিডম অফ বলছেন যে এক্সপ্রেশন সেখানে একটা থাকা কিন্তু উচিত। আছে, গেরুয়া গেরুয়া ইয়ে করেছে, সেখানে একটা আমার কিন্তু লাগছে আছে। না, আমি পরে, আমি একজন দর্শক হিসেবে আমার কাছে মনে হলো যে ইসলামিক একটা দল, তারা কেন গেরুয়ার আমরা মধ্যে এইটা দিছে। কিন্তু এটা তার মানে এই না যে আমি বলবো যে কেন দিছে, তুমি মিছিল করতে পারবে না, তা না। এটা আমার জাস্ট একটা কিউরিওসিটি, জাস্ট নাথিং এলস। যে আমি এখন নির্বাচন আমি নিয়ে শুনতে আসি যে চাই। আমার মনে হয়, আচ্ছা, নির্বাচন নিয়ে এত বেশি হয়েছে, মানে এত ইরুসাবিত, কয়েকটা ভার্সন উনি দিয়ে যাচ্ছেন। উনি একবার দিলেন একটা জটিল প্রক্রিয়া, অত্যন্ত জটিল, যে ইলেকশনের প্রক্রিয়াটা আগাইতে থাকবে একদিক দিয়ে, আর একদিক দিয়ে সংস্কার আগাইতে থাকবে, যখন একটা পয়েন্টে যায় সেটা মিট করবে দুইটা, তখন ইলেকশন দিবে। সেই মহেন্দ্রক্ষণ কখন আসবে, এখন ওই থিওরি থেকে তো উনি সরে আসছেন। উনি একটা ডেট দিচ্ছেন যে ডিসেম্বর মাস, তারপরে মার্চের কথা বলতেছেন, ভালো। এদিকে আবার আমাদের রিজভী সাহেব বলছেন ইলেকশন এখনই দিতে হবে, দরকার হলে জুন মাসের মধ্যে দিতে হবে, জুন জুলাই। কিন্তু জুন জুলাই যে না, আষাঢ় শ্রাবণ এরকম কি বলেছে জুন জুলাই? বলেছে, আমি শুনেছি তো, এই রাজশাহীতে গেছে না ইফতার পার্টিতে, সেখানে বলছে যে জুন জুলাই যে শ্রাবণ মাস, শ্রাবণ ভাদ্র মাসে ইলেকশন করা যায় না, একবার মাত্র হয়েছে 1996 জুন মাসে হয়েছে, তাও খুব হয়েছে, এটা স্পেশাল কেস হয়েছে। ইলেকশন হবে ড্রাই সিজনে, আপনার অক্টোবর থেকে শুরু করে মার্চ পর্যন্ত, এই সময়কালের মধ্যে ইলেকশন বাংলাদেশে ট্রাডিশনালি হয়, পাকিস্তান আমলেও এই সময়কালের মধ্যেই হয়েছে। এখন আপনি আসেন, তারপরে জুনে তো আপনার বাজেট দেয়, সুতরাং জুন জুলাই না। কিন্তু এখানে যে সময় হোক, আমার কথাটা হচ্ছে কি, আমরা কি নির্বাচনের জন্য প্রস্তুত কিনা, এক, পলিটিক্যাল পার্টিগুলি। 2 নম্বর হচ্ছে যে সরকার কি পারবে কিনা। সরকার জাতীয় নির্বাচনের কথা ভুলে যান, আপনার স্থানীয় নির্বাচনের কথা ভুলে যান। সে কি সারা বাংলাদেশে স্কুল কমিটি নির্বাচনগুলি করতে পারে? সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা, দক্ষতা, ক্ষমতা কি আছে? কিছুই নাই। নির্বাচন এই সরকার করতে পারবে না, কারণ প্রথমত ডক্টর ইউনূসের সরকার নির্বাচন করতে পারবে না, আর যা কিছুই করুক, সে প্রথমত তার অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো নাই, দক্ষতা নাই, এই সরকারের সেই লেভেলে কন্ট্রোল করার মতো এবিলিটি নাই। 2 নম্বর হচ্ছে সে তো নিরপেক্ষ না। আপনি তো এটা কিংস পার্টিও না, এটা হাইব্রিড পার্টি। এই হাইব্রিড পার্টি এমন ভাবে করছে, একটা দল, একটা গ্রুপ সরকারে গেছে, সরকার থেকে আবার বাইরে আসছে, আইসা আর একটা পার্টি সেট করছে। আবার অ্যাডভাইজাররা এই পার্টির খুব প্রশংসা করে। অ্যাডভাইজাররা আবার বলতেছে যদি কারো অ্যাডভাইজারের দরকার মনে হয়, সে অ্যাডভাইজার গিরি রাইখা আপনার এই পার্টিতে জয়েন করতে পারে। কি পাগলামি! বাংলাদেশে কমপক্ষে 100 থেকে 150 থেকেও বেশি হবে ছিল আপনার, এই ইন্টারিম গভর্নমেন্ট ছিল 2টা, তারপরে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। এই একজন অ্যাডভাইজার আগেও কোনো সময় পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত ছিল না, বা নির্বাচন করে নাই, পরেও করে নাই। একমাত্র এক্সেপশন হচ্ছে ডক্টর ইউনূস, উনি 1996-এ অ্যাডভাইজার ছিল
আপনার মাস এডুকেশন এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির উনি 2007 এসে একটা দলও করছিল 4 সপ্তাহের জন্য, পলিটিক্যাল পার্টি করছিল, করে উনি এটাকে ছেড়ে দিছে। এখন উনি আবার পরোক্ষভাবে অনুপ্রেরণা দিয়া, উনি তো ফাইন্যান্সিয়াল টাইমসে বলছে, আমি ওদেরকে বলছি তোমরা নির্বাচন, তোমরা দল করো, ওরা বলছে আমি আমাদেরকে চিনে না, না চিনবে, তোমরা দল করো। অর্থাৎ এটা উনার আনুগত্য পুষ্ট একটা দল। এখন ইউনূস সাহেবের উচিত হবে এই রিজাইন করে দিয়া এই দলের হেড হোক, উনি সারা বাংলাদেশ, কারণ উনার তো লক্ষ লক্ষ কোটি কোটি ওই গ্রামীণ ব্যাংকের আছে, তো কাস্টমার আছে না, কাস্টমার আছে, তাদের ভোটেই তো উনি সরকার করে ফেলাইতে পারে। ওনার কোনো দরকার আছে এইসব করে দিয়ে তারপরে উনি সেই পার্টির প্রধানমন্ত্রী হোক, কোনো আপত্তি নেই আমাদের। কিন্তু উনি যে এখন শফিকুল সাহেব বাবুল সাহেব যে আপনারা নির্বাচনে যাবেন, এই এই এটা কি নিরপেক্ষ নির্বাচন হবে? কোনো অবস্থাতেই হবে না। আর এই যে কথাটা এই ডক্টর সিদ্দিকদা বললেন যে এই ছেলেরা মানে ইয়াং যে পার্টি, আমি ওয়েলকাম করি, এরা কিন্তু একটা এই ইয়াং জেনারেশন একটা অসাধারণ কাজ করছে, যে কাজ আমরা করতে পারি নাই। আমরা মানে যারা ওল্ডার লোকজন, পলিটিক্যাল পার্টি বলেন, সিভিল সোসাইটি বলেন, আমরা পারি না। এই ছেলেরা কিন্তু একটা ডিক্টেটরকে সরাইতে পারছে। আজকে যদি এই ডিক্টেটর থাকতো, আমরা এখানে বসে এইভাবে কথা বলতে পারতাম? আমার বাসার সামনে 2টা ডিবি থাকতো, আমার বাসার সামনে 2টা ডিবি থাকতো, আমার নামে কেস হয়েছিল, আমাকে 6 মাস জেল খাটানোর প্ল্যান করছিল, সব রেডি ছিল। তো ফরচুনেটলি খাটাইতে পারে নাই। এই ছেলেরা এদেরকে মানে একেবারে উৎখাত করে দিছে। এদের দল করারও রাইট আছে, এরা ভালো একটা দল করবে। আবার আশা ছিল এই দলটা এমন একটা দল হবে যারা বাংলাদেশে একটা কালচারাল রেভলিউশনের মতো করতে পারে। অর্থাৎ এই যে চাঁদাবাজি কিভাবে যে চাঁদাবাজি শুরু হয়েছে সারা বাংলাদেশে ওরা তো কন্ট্রোল করতে পারতেছে না, ওরা আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু চাঁদাবাজি কিন্তু সমন্বয়কের নাম দিয়া জাতীয় পার্টি, সরি বিএনপি, তারপরে আবার আওয়ামী লীগও আছে, চাঁদাবাজি করতেছে। সাধারণ জনগণ সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গেছে। সুতরাং তারা ইলেকশনে মাথা কামায় না, তারা আমাকে চাঁদাবাজি থেকে বাঁচান লাগে ভাই। এটা হচ্ছে, আমি গ্রামে যাই, আমারও সিকিউরিটি প্রবলেম হয়ে যায়। এইরকম একটা অরাজক অবস্থার সৃষ্টি হয়েছে। এরা যে নানাবিধ কথা বলে, কখনো বলে সেকেন্ড রিপাবলিক, কখনো বলে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, কখনো বলে সংবিধানকে বাতিল করতে হবে, গণপরিষদ বলে। এইসব ধারণা তাদের কে দেয় আপনি জানেন? কতগুলি পণ্ডিত আছে, এক পণ্ডিত আছে প্যারিসে, এখানেও আছে মাজার কি এক পণ্ডিত আছে, তবে আরো সব পণ্ডিত আইসা এদেরকে বুঝায়। এদের অ্যাকচুয়ালি ঘটনা দাঁড়াইছে এই দলটার হার্ডওয়্যার ভেরি স্ট্রং, সফটওয়্যার ভেরি দুর্বল। এই জন্য সমস্যা হয়ে গেছে এই এনসিপির। এদেরকে গঠনতন্ত্র নাই, কোথা থেকে কোথায় তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য, পিনাকির উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মধ্যে বিশাল গন্ডগোল করে মাৎসন্যয় করে লড়াইলাপ্পা খেলা, এবং সে পয়সা কামায়, এগুলি হুমকি ডুমকি দিয়ে ঠিয়া যে ভালো পয়সা কামায়। সে তো একটা ওষুধের জালিয়াতি করে এখান থেকে চলে গেছে, ওষুধ চোরা কারবারি না, কালো জলের, সেখানে বিশাল সে পয়সা করে বাড়ছে, বিশাল পয়সা করে বাইরে। তখন ফার্মাসিউটিক্যালস এর মালিকরা মিলে তাকে ডিজিএফআই তে ধরাইতে গেছে। তখন সে বলছে কি যে আমাকে এই করে, ও তো শাহবাগী একটা লোক, শেখ হাসিনার আমলে পলাই গেল। শেখ হাসিনার আমলে সে পলাবে কেন? সে তো ওই দলের লোক ছিল, সে তো শাহবাগী ছিল। এখন এই লোক লালপ্পা করে নানাবিধ ঘটনা ঘটাইতেছে। এটা বারো আর্মির উপরে বুলডোজার চালাইতে চায়, আর্মিকে সে প্রত্যেকদিন দেয়। আর্মি হচ্ছে, সশস্ত্র বাহিনী হচ্ছে আমাদের একেবারে লাস্ট রিজোর্ট। সেইখানে তাদেরকে আপনি এইভাবে হেনস্থা করা, হেয় করে কথা বলা ঠিক না। এটা আপনার উই রিস্ট্রেইন, কারণ তারা দে ডিফেন্ড আওয়ার সভরেনিটি। তাদের প্রতি আমাদের একটা রেসপেক্ট থাকা উচিত, এবং তারা তো ভালো রোল প্লে করছে এই সময়টায়। এখন তাকে হেয় করে, ওয়াকার সাহেবকে, জেনারেল ওয়াকারকে সে কি নানাবিধ কথা বলে। যাই হোক, এই সব পণ্ডিতরা মিলা এই ইয়াং জেনারেশনকে মিসগাইড করছে। এই ইয়াং জেনারেশনের উচিত হবে তারা ঠান্ডা মাথায় বসে তারা কি চায়? তারা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চায়, তারা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ চায়। সের জন্য কাজ করাই হচ্ছে তার আদর্শ। আমি মনে করি কি তাদেরকে এনকারেজ করা উচিত। আই এনকারেজ দেম, আই অ্যাপ্লড দেম। আমি সবসময় তাদের কাছে কৃতজ্ঞ থাকবো যে তারা আমাদের এক ধরনের বাক স্বাধীনতা আইনে দিছে। এখন দরকার হচ্ছে
এখন দরকার হচ্ছে একটা শুদ্ধি নিয়ে অভিযান চালানো। এই শুদ্ধি অভিযানের পরে আপনি নির্বাচন দেন। তার আগে আপনি যদি নির্বাচন দেন, আর এক দল আসবে, ভোট চুরি করে নিয়ে যাবে, কেউ ভোট দখল করবে। পরিস্থিতি সেরকম নাই যে আপনার একটা সুস্থ নির্বাচন হবে। আর এই গণপরিষদ, স্বর্ণপরিষদ এইগুলিকে নিয়ে ক্লিয়ারলি ডক্টর সিনিকদা, আপনি এডুকেটর, আপনি একটা একটা করে সবাইকে বুঝান। দেখো, গণপরিষদ হয় কখন? যখন একটা দেশ স্বাধীন হয়। একটা দেশ স্বাধীন হয়, কনস্টিটিউশন থাকে না, কনস্টিটিউশন করে। তোমরা এখন গণপরিষদ কি করবা? এখন তুমি গণপরিষদ কি করবা? প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স তুমি কখন দিবা? প্রোক্লামেশন, আমরা কি ইন্ডিপেন্ডেন্ট নাই? আমরা কি রিপাবলিক না? যাই হোক, এর ধারণা আছে যে ফ্রান্সে 5টা রিপাবলিক হয়েছে, সুতরাং আমাদের একটা রিপাবলিকে হবে কেন? আমাদের একটা দুটা রিপাবলিক থাকতে হবে। এই ধরনের উদ্ভট চিন্তা ভাবনা ছড়াই গেছে। আমি ওদের সাথে অনেকের সাথে আলাপ করি, আমি দেখি একটা মাস কনফিউশনের সৃষ্টি হয়েছে। আগে দরকার ইয়াং জেনারেশনকে, কারণ ইয়াং জেনারেশন ওল্ড জেনারেশনকে বিশ্বাস করে না। বিশ্বাস করে না কেন? ওল্ড জেনারেশন তাদেরকে এমন ভাবে ঠকাইছে। তারা এমএসসি পাস করে গেছে, ফার্স্ট ক্লাস পাস, তারপর 10 লাখ টাকা ঘুষ দিতে হবে। তারা ইউনিভার্সিটির টিচার নেয়, ভোটার নেয়। তাদের কোথাও তারা সোশ্যাল জাস্টিস পায় নাই, তারা ভালো কিছু দেখে নাই। সুতরাং তারা যে গালাগালি করে কথা বলে আমাদের মতো বয়স্ক লোকদের, তার মেইন কারণ হচ্ছে দে ডোন্ট ট্রাস্ট আস। তারা কি ট্রাস্ট করবে? আপনি ধরেন শেখ হাসিনা তো আছেই ডিক্টেটর, আপনি মেনুল সাহেব কি করছে? আপনি যে সেই রসনের সাথ কোথায় হারাই গেছে, এরা কি করছে? আপনি ধরেন জিএম কাদের, ইনু সাহেব, এই যে একটা ওল্ড জেনারেশন সবই তো বিক্রি হয়ে গেছে।